সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স পাওয়ার বাই ঢাকা ব্যাংক লিমিটেড। দর্শক, আপনাদের সাথে আছি আমি অর্পা হাসান। আজকে আমরা আমাদের আলোচনার বিষয় রেখেছি বাংলাদেশের ফার্নিচার শিল্পের উন্নয়ন, সম্ভাবনা এবং বাজেট ভাবনা। এই ব্যাপারে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আলহাজ শেখ আব্দুল আওয়াল, সহ সভাপতি বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি, এবং আমাদের সাথে আরও আছেন এ করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি, এবং আমাদের সাথে আরও জুমে যুক্ত আছেন জনাব মাহফুজ কবির, অর্থনীতি বিশ্লেষক। স্যার, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা যেমনটা জানি যে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের পরেই কিন্তু আসলে ফার্নিচার শিল্প, হ্যাঁ, কিন্তু এইটা নিয়ে স্যার আলোচনা কিন্তু পোশাক শিল্পের মতো সরব না। তাই আজকে আমরা আমাদের আলোচনার মধ্যে এইসব ব্যাপার নিয়ে কথা বলবো। স্যার, প্রথম প্রশ্ন আমার আপনার কাছে, বাংলাদেশের বাজারে আসবাব শিল্পের বর্তমান অবস্থাটা কেমন, আর কোন দিকে যাচ্ছে, এবং ভবিষ্যতে কতটুকু অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে, মানে সুদূর ভবিষ্যতে একটু আপনার কাছে জানতে চাই। বাংলাদেশে অবশ্য আসবাব শিল্পের যে সম্ভাবনাটা, এটা আমরা অবশ্য খুব ভালোই দেখছি। তো আমরা চেষ্টা করছি যে বাংলাদেশে এই আসবাব মানে শিল্পটা যেন সম্প্রসারিত হয়, সে চেষ্টা আমরা দীর্ঘদিন যাবৎ করে যাচ্ছি। যেমন আগে আমাদের দেশে চায়না থেকে মাল ইম্পোর্ট করে এনে বিক্রি করতে হতো। এখন বাংলাদেশে আমরা এমন একটা অবস্থায় পৌঁছেছি যে চায়নার থেকে মাল আমাদের ইম্পোর্ট করতে হয় না, আমরা নিজেরাই প্রোডাকশন করতে পারি, এবং বাংলাদেশের যে চাহিদা সেটা আমরা নিজেরাই পূরণ করে এবং দেশের বাইরে আমরা কিন্তু এক্সপোর্ট করা শুরু করেছি। তো এইটাতে আমরা খুব ভালোই দেখছি। তো আমাদের কিন্তু এই যেটা করা দরকার আর কি, মানে সরকার থেকে যে আমাদের সহযোগিতাটা করা দরকার, সেই সম্পূর্ণ সহযোগিতাটা আমরা পাচ্ছি না। যেমন র মেটেরিয়ালস আমরা যেটা ইম্পোর্ট করি, তো এটার যে ট্যাক্সে অনেক পড়ে যায়, তাতে আমাদের র মেটেরিয়ালসের দামটা অনেক বেড়ে যায়, এবং তাতে আমাদের ফার্নিচার দামটাও কিন্তু এটার উপরে হয়। আর দেশের অর্থনৈতিক কারণে বিশেষভাবে আমরা খুব ক্ষতিগ্রস্ত, এবং বাংলাদেশের মানুষ এখন হিমশিম খাচ্ছে। তো এই হিমশিমের কারণে আমাদের ক্রেতা সাধারণের সংখ্যা অনেকই কমে গেছে। তো এই জন্য আমরা সরকারের কাছে চাচ্ছি আমাদের র মেটেরিয়ালসটা যেন আমরা একটু কম ট্যাক্সে আনতে পারি, আমরা যেন কম রেটে ক্রেতা সাধারণদের কাছে এই ফার্নিচারগুলো পৌঁছে দিতে পারি, বিক্রি করতে পারি। এটা আমাদের একটা মানে চাহিদা। যদি সরকার আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে বাংলাদেশের মানুষ উপকৃত হব এবং আমরা ব্যবসায়ীও উপকৃত হব। স্বাভাবিকভাবেই। জনাব এ করিম স্যার, আপনার কাছে একটু জানতে চাই, উনি তো বলছিলেন বাংলাদেশের বাজারে ফার্নিচার শিল্পের বর্তমান অবস্থা। আপনার কাছে একটু জানতে চাই, আন্তর্জাতিক বাজারে আমরা এখন ঠিক কোন অবস্থানে আছি? ধন্যবাদ এটিএন বাংলাকে এবং আপনাদের সবাইকে। আসলে বলতে গেলে শুরুতেই বলতে হয় যে ফার্নিচার শিল্পটা একটা শ্রমগণ শিল্প। এই শিল্পটা বাংলাদেশের চাহিদা মিটিয়ে বর্তমানে আমরা ফার্নিচার এক্সপোর্ট করছি। বাংলাদেশে প্রায় বছরে 30,000 কোটি টাকার একটা মার্কেট। এটা কিন্তু অলরেডি আমরা আমাদের লোকাল ফার্নিচার দিয়ে আমরা এটা মিট আপ করছি। এখন কিন্তু চায়নার থেকে বা বিভিন্ন দেশ থেকে ফার্নিচার ইম্পোর্ট হয় না। বিদেশের বাজারে গ্লোবাল মার্কেটে প্রায় $6 বিলিয়ন বেশি বড় মার্কেট। তো এত বড় একটা মার্কেট, সেই মার্কেটে আজকে যারা ডমিনেট করছে যেমন চায়না, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, অথচ আমরা পারছি না। আমাদের অবস্থান স্যার 0.03%। রাইট। এটার অনেক কারণ, যেন আমরা এখানে আমাদের যে র মেটেরিয়ালসগুলো আমরা ইউজ করি ফার্নিচারে, প্রায় 5 থেকে 5,500 র মেটেরিয়ালস ইউজ হয় বিভিন্ন রকমের। এই র মেটেরিয়ালসগুলোর 90%ই আমরা ইম্পোর্ট করে আনি। এখন ইম্পোর্ট ডিউটি হাই হওয়ার কারণে ওয়ার্ল্ড মার্কেটে আমরা যে কম্পিটিটিভ প্রাইস দিব, সেই প্রাইসে আমরা আর পারছি না। আজকে ভিয়েতনামের সাথে আমরা সেই প্রাইস দিতে পারছি না, কারণ ইন হাউস তাদের র মেটেরিয়ালস হচ্ছে, চায়নাতে হচ্ছে। তো সেই কারণে এখন আমরা যেটা করছি যে আমরা এই বেশি দাম দিয়ে র মেটেরিয়ালস এনে আমাদের বেশি দামে আমরা যখন বাইরে বিক্রি করতে যাচ্ছি, সেখানে আমাদের আসলে শুধুমাত্র প্রাইস কম্পিটিটিভ না হওয়ার কারণেই আজকে আমরা কিন্তু এক্সপোর্ট থেকে পিছিয়ে আছি। আরএমজি সেক্টরের পরে আমাদের এই শিল্পে এখন বর্তমানে প্রায় 25 থেকে 30 লক্ষ লোক কাজ করে।
এইটাকে আমরা ইচ্ছা করলে আমরা 2 কোটি লোক আমরা কাজ করার ব্যবস্থা, আমরা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারি। কিন্তু শুধুমাত্র যদি আমরা গভর্নমেন্টের সাথে, আমাদের বিভিন্ন সংস্থার সাথে, বিডার সাথে, বাণিজ্য মন্ত্রণালয়, ইপিবি, ওরা আমাদের এই ফার্নিচার সেক্টর নিয়ে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের এই ব্যাপারগুলো উনি জানে যে ফার্নিচার আরএমজি সেক্টরের পরে যদি শ্রমগণ কোনো শিল্প এই দেশে যদি দাঁড়ায়, একমাত্র ফার্নিচার শিল্প। তো সেই ক্ষেত্রে এখন গভর্নমেন্টের যে পলিসিটা, সেই পলিসির কিছু অংশ আমরা যেটা চেয়েছিলাম যে আমাদেরকে যদি পার্শিয়াল একটা বন্ড ফ্যাসিলিটি যদি দেয়, যেহেতু আমরা লোকাল বিজনেস করি সে কারণে কিন্তু আমাদের বন্ড ফ্যাসিলিটিস আমরা পাই না, শুধু 100% এক্সপোর্টের ক্ষেত্রে ওইটা সম্ভব। তো এখন আমরা যেহেতু লোকাল বিজনেসটা এটা করছি, 30,000 কোটি টাকার মার্কেটটা আমাদের দখলে আছে, তাহলে আমরা এখন এক্সপোর্ট করতে গেলে আমরা এটা বন্ধ করে ওটা করতে পারবো না। সে কারণে আমরা চাচ্ছি যে আমাদেরকে পার্শিয়াল একটা বন্ড ফ্যাসিলিটিস করে দেখ, যেটা আমরা লোকাল ইউজ করবো সেটার জন্য আমরা এক ধরনের একটা ফুল ট্যাক্স দিয়ে দিব, পার্শিয়াল যেটা দিবে সেটা আমরা কিছু অংশ আমরা ব্যাংক গ্যারেন্টির মাধ্যমে আমরা ওই প্রোডাক্টটা নিয়ে আসবো, এবং যখন আমরা এক্সপোর্ট করবো দেন আমরা ওইভাবে আমাদের ইয়েটা আমরা ব্যাংক গ্যারেন্টিটা আমরা আবার রিসিভ করে নিয়ে নিব। তো এটা নিয়ে আমরা কাজ করছি। অলরেডি ফাইলটা এনবিআর বর্তমানে আছে। এই বাজেটে আমরা খুব আশা করছিলাম যে এই বাজেটে আমাদের এটা করে দিবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার মনে হচ্ছে, আমি যে অবস্থা দেখছি, আমরা কয়েকদিন আগে একটা মিটিং করেছি, আমার মনে হয় না যে এই এনবিআর এই বাজেটে আমাদের এই সমস্যাটা সমাধান করবেন। স্যার, আমি আপনার কাছে এই বিষয়ে কিছুক্ষণ পর আবার ফিরবো। জনাব মাহফুজ কবির স্যার, আপনার কাছে আমার প্রশ্ন সেটা হলো, এই যে স্যাররা বলছিলেন আন্তর্জাতিক বাজারে আমরা এত পিছিয়ে আছি, হ্যাঁ, যেখানে আমাদের অবস্থান 0.03%, এত বড় খাত হওয়ার পরেও আমাদের এই পিছিয়ে থাকার মূল কারণ সেটা হচ্ছে, স্যার বলছিলেন যে ভ্যাট ট্যাক্সের একটা ইস্যু হতে পারে, যে আমরা ওখান থেকে র ম্যাটেরিয়ালসগুলো ইম্পোর্ট করছি অনেক বেশি দামে, সেখানে ফার্নিচার তৈরি করে বাইরে আবার যখন এক্সপোর্ট করছি স্বাভাবিকভাবেই সেগুলোর দাম বেড়ে যাচ্ছে। তো এইটা কি মূল কারণ এবং একমাত্র কারণ কিনা যে আমরা পিছিয়ে আছি বিশ্ববাজারে এত? আপনি একটু আমাকে বলবেন। ধন্যবাদ। আসলে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই এবং এটিএন বাংলাকেও ধন্যবাদ জানাতে চাই, যেরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে, বিশেষ করে এমন একটা প্রোডাক্ট নিয়ে আপনারা আলোচনা করছেন যেটির একটা বিরাট সম্ভাবনা রয়েছে বিশ্ববাজারে। একটা বড় বিষয় হলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েক রকমের ফার্নিচার রয়েছে বাংলাদেশে, এবং এটা উৎপাদন হচ্ছে এখন দেশের বাজারকে কেন্দ্র করে, এবং একই সঙ্গে আমরা বিশ্ববাজারেও কিন্তু একটা ফুটপ্রিন্ট রাখছি আস্তে আস্তে। বিগত অর্থ বছরে 2022-23 অর্থ বছরে আমাদের যে রপ্তানি আয়, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে $90 মিলিয়ন উপরে কিন্তু এই আমাদের ফার্নিচার প্রোডাক্ট সেগুলো রপ্তানি হয়েছে, এবং ডিরেক্টলি যেটা 94 এইচএস কোড, সেখানে এটা হয়েছে, কিন্তু অন্যান্য আরও অনেকগুলো এইচএস কোড রয়েছে 84 এর আন্ডারে। তো সেখানে কিছু কিছু ফার্নিচার আমাদের এক্সপোর্ট হচ্ছে, ফার্নিচারের পার্ট এক্সপোর্ট হচ্ছে। তো এইভাবে হচ্ছে, এবং অন্য প্রোডাক্টের সঙ্গে ফার্নিচারের কিছু ইকুইপমেন্টও আমরা এক্সপোর্ট করছি। তো এই জিনিসগুলো আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটা যেটা বলা হলো মাত্র যে শ্রমঘন শিল্প, তো এটা আসলে একটা শ্রমঘন শিল্প। এবং আমরা দেখতে পাচ্ছি যে সার্ভে অফ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেটা বিবিএস যেটা করেছে, তো সেখানে দেখা যাচ্ছে যে সরাসরি এই খাতে প্রায় 1 লক্ষের মতো শ্রমিক নিয়োজিত রয়েছে, কিন্তু এছাড়াও কিন্তু ইনডিরেক্টলিও এখানে রয়েছে অনেক শ্রমিক নিয়োজিত, যেটা হয়তো হতে পারে 20-25 লক্ষ, সেটা আমরা হ্যাঁ এটা ক্যালকুলেট করিনি। কিন্তু আরেকটা বিষয় এখানে খুব উল্লেখযোগ্য, সেটি হলো যে উডেন ফার্নিচার যেটি, সেখানে কিন্তু প্রায় 75% মতো যে এই শ্রমশক্তি তারা নিয়োজিত রয়েছে, এবং এর মধ্যেও অনেক মহিলা শ্রমিকেরাও নিয়োজিত রয়েছে। এটা সরাসরি যারা নিয়োজিত রয়েছেন তারা কিন্তু 10% বেশি, 10-12% মতো, যার ফলে নারীদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, আর পুরুষেরা তো রয়েছেনই। তো এখানে যেটি একটা বড় সমস্যা যেটা আমরা লক্ষ্য করি, এবং এটা খুবই দুঃখজনক, যে আসলে আমাদের কিছু কিছু সেক্টর রয়েছে, বিশেষ করে যে তৈরি পোশাক খাত, সেখানে নানা রকমের সুবিধা আছে, যেমন সেখানে বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটি আছে, সেখানে ব্যাক টু ব্যাক কেএসি রয়েছে, এবং আসলে ব্যাংকেও তাদেরকে অনেক রকমের সহযোগিতা করে থাকেন এই এলসি ওপেনিং এর ক্ষেত্রে। কিন্তু এই ফার্নিচারের মতো শিল্প যেখানে আসলে বড় রকমের একটা সম্ভাবনা রয়েছে বিশ্ববাজারে, এবং আমাদের আসলে প্রতিযোগীর সংখ্যাও কিন্তু খুব কম, অত বেশি নয়, যেমন চায়না রয়েছে, ভিয়েতনাম রয়েছে, কিন্তু বিশ্ববাজারে কিন্তু আমরা খুব বেশি প্রতিযোগী আর খুঁজে পাবো না যারা বড় রকমের প্রতিদ্বন্দ্বী হতে পারে বাংলাদেশের, তো যদি আমরা কিছুটা সহযোগিতা দিই। কিন্তু দুঃখজনক হচ্ছে যে এই যে ব্যাংকও সেরকম কোনো সুযোগ সুবিধা দেন না আমাদের এক্সপোর্টারদেরকে। আমরা ব্যাক টু বা কেএলসি বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটি এগুলো কিন্তু পাই না সেভাবে, মানে যতটুকু আমরা গবেষণায় দেখতে পাই। তো এই সমস্ত কারণে যত সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাগুলোকে কিন্তু আমরা সেইভাবে আসলে রিয়ালাইজ করতে পারছি না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে উচ্চ শুল্কের তেমন কোনো কারণ নেই, কোনো যৌক্তিকতাই নেই আসলে। যদি এমন হয় যে একেবারে শূন্য শুল্কে যদি আমদানি করা যায় এই র মেটেরিয়ালগুলো বা ইন্টারমিডিয়েট গুডগুলো, ইন্টারমিডিয়েট গুডে বড় জোর 5% হতে পারে যে আমদানি শুল্ক, এবং এটার জন্য যে ক্যাপিটাল মেশিনারি লাগে এখানে আমাদের অ্যাসেম্বলিং করার জন্য বা অন্য কোনোভাবে এটাকে আসলে
ফিনিশ গুড করার জন্য, যেটা আমরা পরে এক্সপোর্ট করতে পারবো। তো সেই জায়গাতেও দেখা যাচ্ছে যে আসলে বড় রকমের শুল্ক বাধা রয়েছে, এখানে সাপ্লিমেন্টারি ডিউটি এটসেট্রা বিভিন্ন রকমের সমস্যা। তো এবং নগদ সহায়তার জায়গাগুলোতেও কিন্তু আসলে সুযোগ খুব সীমিত, যেটা আসলে আমাদের আরএমজি সেক্টর পাচ্ছে। তো এখন এই জায়গাগুলোতে আসলে কে সমাধান করবে? আমি মনে করি যে অ্যাসোসিয়েশন তো রয়েছে, কিন্তু আসলে আমার মনে হয় কি যে যদি অ্যাসোসিয়েশন একটু অ্যাক্টিভলি এঙ্গেজ হয় এই গভর্নমেন্টের সঙ্গে, এবং একটা হতাশার জায়গা যেটা বলা হলো যে আসলে এই বাজেটে হয়তো কিছু হবে না, কেন হবে না? মানে এই একটা এক্সপোর্ট আর্নিং হচ্ছে, এখানে বিপুল পরিমাণে জনশক্তি নিয়োজিত আছে, নারীর কর্মসংস্থান হচ্ছে, এবং এই বিভিন্ন প্রকারের ফার্নিচার আমরা এক্সপোর্ট করছি, যেখানে আসলে উডেন ফার্নিচার যেটা আমি বললাম যে বড় একটা অংশ, এটা ছাড়া কিন্তু মেটাল ফার্নিচারও আমরা এক্সপোর্ট করছি এবং প্রডিউস করছি দেশের মার্কেটের জন্য। এবং এর পাশাপাশি যে আমরা বাঁশ দিয়ে আমরা এই যে পাটের বিভিন্ন রকমের যে পণ্য, সেটার সঙ্গে ফার্নিচার তৈরি করছি। তো এই জিনিসগুলো, প্লাস্টিক ফার্নিচারও এখন বিশাল একটা বাজার তৈরি হয়েছে, নান্দনিক ডিজাইনের আমরা কিন্তু প্লাস্টিক ফার্নিচার করছি, এবং এগুলো বিদেশেও রপ্তানি হচ্ছে। তো এই যে একটা বড় রকমের যে পণ্য, যেটির আসলে দেশের ভিতরে একটা বড় বাজার, কর্মসংস্থান, এখানে অনেক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এখানে এন্টারপ্রাইজ এখানে কাজ করছে। বিবিএস এর হিসেবে দেখা যাচ্ছে যে এখানে ৩,২৬৮। তো এটা হচ্ছে একদম ফর্মালি। ইনফর্মালি আরো অনেক রয়েছে, সেখানে সমিল আছে, এবং এই ভ্যালু চেইনের ভিতরে কিন্তু একটা বিশাল একটা লিঙ্কেজ রয়েছে। তো এটার জন্য কিন্তু আমি মনে করি যে এখন যতটুকু সহায়তা রয়েছে, বিশেষ করে যে আমাদের যে ইম্পোর্টের ক্ষেত্রে, র মেটেরিয়াল ইম্পোর্টের ক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে, এবং একেবারে খুব ন্যূনতম সহযোগিতা রয়েছে সরকারের দিক থেকে, আমি মনে করি যে এই জায়গাতে নতুন করে চিন্তা করা উচিত। তো এবং এটা যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা বিশ্ববাজারে একটা ভালো ফুটপ্রিন্ট রাখতে পারবো। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আব্দুল আউয়াল স্যার, আপনার কাছে একটু আসলাম। আপনি এই যে আমরা কথা বলছিলাম যে এত বড় একটা সম্ভাবনাময় খাত ফার্নিচার শিল্প, কিন্তু এতগুলো বাধার সম্মুখীন হচ্ছে এবং বাজেটও আপনারা ঠিক মতো পাচ্ছেন না, এর পেছনে আসলে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করছেন? জনাব মাহফুজ কবির স্যার যেমন বলছিলেন যে কি জিনিসগুলো, কি অবস্টেকলগুলো সরালে এই সম্ভাবনাময় খাত আরও বেশি ফ্লারিশ করবে। আপনার কি মনে হয় যে এই খাতগুলো কেন, মানে এই বাধাগুলো কেন, এবং এই বাধাগুলো সরানোর ক্ষেত্রে আসলে কি করা উচিত? এই বাধাগুলো অ্যাকচুয়ালি হলো সরকারের কিন্তু আমাদের দিকে নজরটা তেমন ভালোভাবে নেই বলে আমার ধারণা। স্যার, এত বড় একটা সম্ভাবনাময় খাত, কিন্তু এখানে সরকার নজর দিচ্ছেও না বা কেন, আপনার কি মনে হচ্ছে? নজর দিচ্ছে না সরকারের ধারণা, যারা সরকারে মেকানিজম করে, যারা পলিসি করে, তারা এই মানে খাতের দিকে তেমন একটা নজর দেয়নি। কিন্তু এখানে আমাদের দেখেন, আমরা যেই অবস্থায় এখন আছি, আমাদের ৩০ লক্ষ লোক কিন্তু শ্রমিক আমরা কাজের সুযোগ করে দিছি। এটা কিন্তু একটা বিরাট বাংলাদেশের শ্রমিকদের জন্য একটা পাওয়া। তো তাছাড়াও আমাদের যে মার্কেট এখন বাংলাদেশে আছে, আমরা তো আগেই বললাম যে আমরা কিন্তু বিদেশ থেকে ফার্নিচার এনে আমরা এখানে বিক্রি করতাম, সেটা আমরা এমন একটা অবস্থা করেছি, সেই অবস্থার কারণে এখন আর বিদেশ থেকে ফার্নিচার ইম্পোর্ট করার প্রয়োজন হয় না, আমরা নিজেরাই এখন এক্সপোর্ট করতে পারি। তো সরকারের উচিত যেটা গার্মেন্টস সেক্টরে যেভাবে করতেছে, সেটা আমাদের ক্ষেত্রেও সেটা করা উচিত। তো সরকার যেইভাবে করতেছে, এতে আমরা কিন্তু উপকৃত না। যেমন আমরা এক্সপোর্ট করলে আগে একটা ডিক্লারেশন ছিল যে 15% ইনসেন্টিভ দেবে, সেটাকে আবার কমিয়ে এখন নিয়ে আসছে 10%-এ। আর ভ্যাটের ক্ষেত্রে আমাদের ভ্যাট আমরা দিচ্ছি 15% ভ্যাট আমাদেরকে দিতে হয়। তো 15% ভ্যাটটা অ্যাকচুয়ালি দেওয়ার নিয়ম হলো ভোক্তাদের, কিন্তু ভোক্তাদের থেকে এই 15% ভ্যাট যারা ব্র্যান্ডের ফার্নিচার আছে, 2-4টা ব্র্যান্ডের ফার্নিচার ছাড়া কেউই আদায় করতে পারে না, এবং অন্যরা তাদের নিজেদের থেকেই এই ভ্যাটটা দিতে হয়। এবং ক্রেতা সাধারণ যখন আসে, তখন কিন্তু ভ্যাটের কথা বললেই ওরা একটা চমকে যায় যে আবার আপনার এখান থেকে এই প্রোডাক্ট কিনবো, আবার ভ্যাট দেবো, এরকম একটা কিছু মানে সেক্টর আছে যে ভ্যাট ওরা বাধ্যতামূলক আদায় করে এবং দিতেও বাধ্য থাকে, কিন্তু আমরা সেই জিনিসটা করতে পারছি না। তাছাড়াও আরেকটা ভ্যাটের অংশ, যেমন আমি একটা শোরুম ভাড়া নিলাম 5,000 স্কোয়ার ফিট, এটা ভাড়া হইলো 3 লক্ষ টাকা। সেই 3 লক্ষ টাকার উপরেও আবার 15% ভ্যাট দিতে হবে। ভ্যাট কিন্তু আমার দুইভাবে দিতে হয়, একটা হলো রেন্টের উপরে, একটা হলো আমার বিক্রির উপরে। বিক্রির নিয়মটা হলো ক্রেতার থেকে নেওয়া, কিন্তু আমরা কিন্তু সেটা নিতে পারছি না। তো এই জন্য আমাদের কিন্তু সরকারের এই জিনিসগুলো দেখা উচিত, কিন্তু সেটা সেইভাবে আমরা পাচ্ছি না। আমরা এনবিআর এর সাথে বারবারই বসছি,
এবং আমরা কথা বলছি, আমরা চেষ্টা করছি, কিন্তু সেটা হচ্ছে না। এনবিআর বলে যে না আমাদের তো কিছু করার নাই, গভর্নমেন্টের রেগুলার রুলস রেগুলেশন এগুলো আমাদের পালন করতে হবে। তবে আমাদের যারা অর্থনীতিবিদ আছে তারা অবশ্যই এগুলা তুলে ধরা উচিত, তা আমাদের সেক্টরটাকে আরও উন্নয়নের দিকে কিভাবে নিয়ে যায়। আমরা কিন্তু গার্মেন্টস থেকে কোনোভাবে পিছিয়ে নেই। এখন আমাদের ধরেন আগে একটা ফার্নিচার তৈরি করতে হলে আপনার ওই হাতুড়ি বাডাল মিস্ত্রি বসে বসে মাসের পর মাস সেটা তৈরি করতে হতো। আমরা কিন্তু সেই অবস্থায় নেই এখন। আমরা এখন অনেক ভালো অবস্থা, আমরা এখন আধুনিক ইয়েতে মানে চলে গেছে। আপনারা যদি কেউ কোনো ফ্যাক্টরি ভিজিট করতে যায়, এই ফ্যাক্টরির ভিজিট দেখলে মানে অবাক হয়ে যাবে যে ফার্নিচার সেক্টরটা এইভাবে মানে আগে গেছে, এটা কেউ মানে ভাবতেই পারে না। স্যার, এই উন্নয়নটা তথ্য মতে বিগত কয়েক বছরই কিন্তু বেশি মানে খুব অল্প সময়ের মধ্যেই ফ্লারিশ করে গেছে। এর আগ পর্যন্ত এই নজিরটা ছিল না। না, তো আমরা কিন্তু এখন এই চায়নার থেকে কোনো অংশে কম না, তারপরে ভিয়েতনামের চেয়েও কোনো অংশে কম না, কিন্তু আমরা সবই পারছি। কিন্তু আমাদের মার্কেটটা ধরে রাখতে হলে আমাদের ভ্যাট ট্যাক্স যেগুলো আমাদের র মেটেরিয়ালসের উপর কমাতে হবে, নাহলে এই মার্কেট কিন্তু আবার অন্য দেশে চলে যাবে, ভিয়েতনামে চলে যাবে, ইন্ডিয়াতে চলে যাবে, নানান দেশে চলে যাবে। তো এই জন্য এটা দেশের উন্নয়নের জন্য সেটা কিন্তু আমাদের করা উচিত, আর সরকার আমাদেরকে সহযোগিতা করা উচিত। স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনার কাছে একটু আসি যে আমরা যেমনটা জানি যে গত এক দশকে ফার্নিচার শিল্পের রপ্তানি আয় দ্বিগুণ বেড়েছে, যেমনটা আব্দুল আওয়াজ স্যার বলছিলেন। তো এর পেছনে আসলে মানে এত সুযোগ সুবিধা বঞ্চিত হয়েও আমরা কিন্তু ফ্লারিশ করছি। আমরা বিগত কয়েক বছরে আমরা দ্বিগুণ রপ্তানি বাড়াতে পেরেছি। তো এটার পেছনে আসলে কি কি ফ্যাক্টর কাজ করছে এবং কি করলে এই পরিমাণটা আরও বৃদ্ধি পেতে পারে? যেমন আমরা জানি যে ভ্যাট ট্যাক্সের পরিমাণ যদি কমানো যায়, এই সুযোগ সুবিধা এনবিআর থেকে সুযোগ সুবিধা যদি আপনারা পান, তাহলে অবশ্যই স্বাভাবিকভাবেই সেটার সম্ভাবনা বয়ে নিয়ে আসবে। এগুলো ছাড়াও আর কোন কোন ফ্যাক্টর থাকা উচিত বলে আপনি মনে করছেন? অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে যেমন আমার প্রতিষ্ঠানের নাম নাদিয়া ফার্নিচার, আমার প্রতিষ্ঠানে যে লোক ধরেন 1000 লোক কাজ করে, তার 30% আমাদের এখানে মহিলা ডিরেক্ট কাজ করছে, এবং ওরা মেশিন অপারেটিং করছে তারা মহিলারা। এখন আমাদের বর্তমান যে বিশ্ব, সেই বিশ্বে এখন কিন্তু আপনার ফোর্থ রিভলিউশন চলছে, এখন একদম ফুল অটোমেশনে চলে গেছে সবাই। সেটার উপরে মাননীয় প্রধানমন্ত্রীর একটা প্রজেক্ট আছে A2 এর মাধ্যমে, তারা চাচ্ছে যে এই সেক্টরটাকে ওই জায়গায় কীভাবে নেওয়া যায়। কিন্তু আমরা সরকারের তেমন পৃষ্ঠপোষকতা ছাড়াই আজকে এই আধুনিক ফার্নিচারটা আমরা তৈরি করছি এবং আমরা রপ্তানি করছি। এখন রপ্তানির ক্ষেত্রে যে বাধাগুলো আছে, মূল বাধাটাই হলো যে আমাদের এই যে অতিরিক্ত যে ট্যাক্স, আমরা লোকালের ব্যাপারে আমরা কিছু বলছি না। লোকাল মার্কেটে আমরা যেভাবে চলছে, আমরা লোকাল মার্কেটে ধরেন এইভাবে আমরা চালালাম। বাট এক্সপোর্টের ক্ষেত্রে যেহেতু আমাদের ওয়ার্ল্ড ওয়াইড আমাকে কম্পিটিশন করতে হয়, আজকে আমরা কেন পারছি না? ইন্ডিয়াতে আমরা এক্সপোর্ট করছি। এখন ইন্ডিয়া কেন করছি? আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এখানে আমাদের খরচটা অনেকটা কমে যায়। আর আমরা যেমন প্রফিট ছাড়াই আমরা মার্কেটটাকে করে যে বাংলাদেশ এখন এক্সপোর্টের জন্য প্রস্তুত, এইটা জানান দেওয়ার জন্য। এখন আমাদের এখানে ইউরোপ আমেরিকার অনেক বায়ার কিন্তু আমরা পাই। শুধুমাত্র যখন আমরা প্রোডাক্ট তৈরি করে তাদেরকে ডিজাইন সিলেক্ট করে সব কিছু করার পরে যখন প্রাইস আমরা করি, তখন তারা বলছে যে দেখি ভিয়েতনামের প্রাইস যখন আমাদেরকে দেখায় 50% প্রাইস তারা মাল দিচ্ছে, একই ডিজাইন বা একই টাইপের পণ্যগুলো 50% প্রোডাক্ট। কারণ আমাদের র মেটেরিয়ালসে যে আপনি বিশ্বাস করেন, আমাদের যে আমরা যে আপহোলস্টারি যে আইটেমগুলো যেমন সোফা বা এগুলো, ফেব্রিক্সের উপরে 90% ট্যাক্স, হার্ডওয়্যারের উপরে অন অ্যাভারেজ 50%, 45 থেকে 50% ট্যাক্স। এখন আপনি এটা যদি ধরেন দিয়ে আপনি কিভাবে সম্ভব এটা আমরা ওয়ার্ল্ড মার্কেটে কম্পিটিশনে টিকবো? আর সত্যিকার অর্থে গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো সেক্টরেই এক্সপোর্টে যেতে ভালো করতে পারবে না, গভর্নমেন্টের কিছু সহযোগিতা লাগবে। এখন আমাদের এখানে সব ডিপার্টমেন্টগুলো, আমাদের যতগুলো ডিপার্টমেন্টের সাথে কাজ করার কথা, সবাই কিন্তু এগ্রি করেছে যে না, ফার্নিচার সেক্টরে এটা একটা পটেনশিয়াল সেক্টর, এটার জন্য এই কাজগুলি করতে হবে। একটা কাজ যদি শুধু এখন করে দেয়, যেটা আমাদের এখন এনবিআর আমাদের ফাইলটা যে প্রপোজালটা গেছে বাণিজ্য মন্ত্রণালয়, ইপিবি এবং বিডার থেকে, এটা যদি ওনারা যদি অ্যাকসেপ্ট করে যে এটা আমাদের যদি করে দেয়, আমার মনে হয় আগামী 3 বছরের মধ্যে, এখন তো আপনি যে পরিমাণ আমরা এক্সপোর্ট করছি, এটা হয়তো কয়েকশো গুণ বেড়ে যাবে। কারণ এক্সপোর্টের সিস্টেমটা কি, আমরা এখন 1000 রকমের ফার্নিচার করছি লোকাল। এক্সপোর্ট হলো যে একটা চেয়ারে আমাকে মাসে 10,000 পিস দিতে হবে, 20,000 পিস দিতে, একটা আইটেম শুধু। প্রোডাক্টিভিটি বেড়ে যাবে,
আমাদের ক্রয় ক্ষমতা এবং বিক্রয়ের যে ইয়েটা আছে, আমাদের যে উৎপাদন ইয়েটা বেড়ে যাবে, এই জিনিসগুলি আমাদের প্রয়োজন। এখন যেমন বিদেশিরা কিন্তু এখানে ইন্ডাস্ট্রি করতে চাচ্ছে বা পারছে না, ও শুধুমাত্র ওই কারণে যে তারা এই র মেটেরিয়ালসের এই ট্যাক্স দিয়ে তাদের এখান থেকে আসলে এক্সপোর্ট করা, যেহেতু আমাদের এখানে কিছুই নেই, আমাদের কোনো কাঠ আমরা ইউজ করতে পারি না। এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু লোকাল কোনো কাঠ, আমাদের এফএসসি সার্টিফাইড কোনো কাঠ নেই। বাংলাদেশে যতগুলো কাঠ আছে এখন মেয়াগুনি ট্যাগুনি সহ এগুলো কোনোটা এফএসসি সার্টিফাইড না, যার জন্য বিদেশিরা এই কাঠ কখনো নিবে না, তাহলে আমাকে কাঠও ইম্পোর্ট করতে হচ্ছে। তো এই এত কিছু করার পরে আসলে এটা সম্ভব না। এখন গভর্নমেন্ট শুধুমাত্র যদি ওই সুযোগগুলো আমাদেরকে করে দেয়, আমরা কিন্তু গভর্নমেন্টের লস হবে না। গভর্নমেন্ট আমাদের কিন্তু এখন যে ছাড়টা আমরা চাচ্ছি এটা কিন্তু গভর্নমেন্ট পেয়ে যাচ্ছে পরবর্তীতে, ওনাদের লস হচ্ছে না, কিন্তু রেভিনিউ কম হবে না, রেভিনিউ অনেক বেড়ে যাবে বর্তমান থেকে। তো এইটা আমার মনে হয় আমরা অ্যাসোসিয়েশন থেকে আসলে অনেক দিন থেকে ফাইট করে আসছি, একটা পর্যায়ে আমরা এখন আসছি। এখন আমি মনে করি এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রীর ইয়া ছাড়া, সহযোগিতা ছাড়া আর এটা আমাদের পক্ষে সম্ভব না। এটা এনবিআর ওনাদের লোকবল নাই, ওনারা ফাইল নিয়ে যারা অনেক দিন থেকে ঘুরছে, ওনারা আসলে এই ব্যাপারে ওনারা সময় দিতে পারছেন না। তো এখন যদি ধরেন এটা করে দেয়, আপনার ব্র্যান্ড ফার্নিচার বাংলাদেশে কয়টা আছে? আমাদের বাংলাদেশের যে টোটাল মার্কেটের কিন্তু ব্র্যান্ডের হাতে আছে 10 to 15%, আর 85% কিন্তু নন ব্র্যান্ডের হাতে। আমরা বাংলাদেশে আনাচে কানাচে যান, এখন দেখেন সিএনসি মেশিনের অভাব নাই, শত শত সিএনসি মেশিন এখন বাংলাদেশে প্রতি মাসে বিক্রি হচ্ছে। তাহলে এগুলো যে হচ্ছে, তাহলে আমরা আধুনিক ফার্নিচারে আসার জন্য যে ইয়েটা আমরা শুরুটা করেছিলাম অল্প কয়েকটা কোম্পানি, আজকে এই কয়েকটা কোম্পানি সারা বাংলাদেশের এই লোকগুলো, আপনার কারিগরি শিক্ষা বলতে বা ফার্নিচার সেক্টরে কোনো কিছু নাই, এখনও নাই। আজকে আমরা কিন্তু লোক তৈরি করি। এটা কি অন্যতম আরেকটা বাধা না, যে অনেক বড় বাধা, এখানে দক্ষ জনবলের বড় একটা অভাব আছে, যে বড় বড় আমরা মেশিন আনছি, বড় বড় কারখানা তৈরি করছি, কিন্তু সেখানে আসলে ওই লেভেলের দক্ষ জনবলটা নেই। তো হয়তোবা আমাদের যেরকম চাহিদা আছে বিশ্ববাজারে, আমরা সেরকম ফার্নিচার হয়তোবা ওই লেভেলের প্রডিউস করতে পারছি না বা এক্সপোর্ট করতে পারছি না। এটাও কিন্তু এখন একটা বাধা। এই বাধা, এটা গভর্নমেন্ট এখন যেই প্রজেক্টগুলো নিয়ে কাজ করছে, তো এগুলো যদি ইনশাল্লাহ করে দেয়, আগামী 1-2 বছরের মধ্যে আমাদের দক্ষ কারিগর, আমাদের এই যে অভাবটা এখন আমরা ফিল করছি, এটা থাকবে না। এখন তো আমরা ইনহাউস লোক তৈরি করছি প্রত্যেকটা, যেমন বিদেশ থেকে আমরা এক্সপার্ট এনে ওই একটা নতুন মেশিন নিয়ে আসছি, ওই এক্সপার্ট নিয়ে আসছি, ও 3 মাস ট্রেনিং দিয়ে আমাদের এখানে 2-1 লোককে তৈরি করে দিয়ে যায়। তো এই জিনিসগুলির থেকে আসলে বেরোতে হবে, তাহলে ফার্নিচার সেক্টরটা আসলে সত্যিকার আরএমজির সাথে মানে ইয়ে করার জন্য মোটামুটি আমি মনে করি এটা খুব জরুরি দরকার। কারণ একটা সেক্টরের উপরে একটা অর্থনীতি নির্ভর করে এটা সাস্টেনেবল হবে বলে আমি মনে করি না। একটা সময় এসে আমাদের একটা অর্থনীতিতে বিরাট একটা সমস্যার সৃষ্টি তৈরি হবে এবং এটা খুব অচিরেই হয়ে যাবে। আমাদের ফার্নিচারটা যে পর্যায়ে আমরা নিয়ে আসছি, আমরা নিজেদের উদ্যোগে, কোনো সহযোগিতা সরকারের কোনো ইয়ে ছাড়া, এইখান থেকে যদি আমাদেরকে শুধু একটু যদি সুযোগ করে দেয়, আমার মনে হয় গভর্নমেন্ট বুঝতে পারবে যে 2 বছর পরে আমরা কি করেছি। আমাদের এই সারাটা জীবন আমরা এটার পিছনে শেষ করেছি, এই ফার্নিচারকে কীভাবে আধুনিকায়ন করা যায়। আজকে আমরা যেখানে আপনি বসে আছেন, এই চেয়ার কিন্তু বাংলাদেশে তৈরি হওয়ার কোনো সুযোগই ছিল না, আজকে কিন্তু আমরা করছি। আমরা বিদেশে বিভিন্ন ফেয়ারে গিয়ে, সারা পৃথিবীর ফেয়ারগুলোতে আমরা অ্যাটেন্ড করেছি, অ্যাটেন্ড করে আমরা সেখান থেকে আমরা ওদের আধুনিক ফার্নিচার, ওদের কিছু ফ্যাক্টরি ভিজিট করেছি, চায়নার আনাসে কানাসে আমরা ঘুরেছি, মালয়েশিয়ায় গিয়েছি। তো এইসব দেখে দেখে কিন্তু প্রথম আমরা শিখেছি, তারপর আমাদের লোকবল আমরা তৈরি করেছি, আমরা নিজের হাতে মেশিন চালিয়েছি। এমনও গেছে আমরা নতুন মেশিন কিনে আগে ওখানে ট্রেনিং নিয়েছি, নিজে এখানে এসে আমার লোক তৈরি করেছি। এই কষ্ট করে আজকে আমরা এই সেক্টরটাকে এখানে নিয়ে আসছি। বাট এখন এমন একটা সময়, এই সুযোগটা যদি আমরা কাজে লাগাই, আমার মনে হয় দেশের জন্য অনেক অনেক বড় একটা উপকার হবে। এবং আপনি যেমন মহিলাদেরকে আমি যদি বিশেষ করে ধরেন, আমরা আজকে মহিলারা যেভাবে আছে, আমরা ইচ্ছা করলে মহিলাদেরকে আমরা 60-70% মহিলা দিয়ে আমরা কাজ করাতে পারবো, সম্ভব এটা করা। সেক্ষেত্রে নারীর অবদানটাও, নারীর কর্মসংস্থানটা অনেক বাড়বে এবং সেখানে আমাদের এখানে অশিক্ষিত লোকের সংখ্যাই বেশি, মিড লেভেল ম্যানেজমেন্টের লোক সংখ্যা কিন্তু কম আমাদের ইন্ডিয়া। আমার 1000 লোকের মধ্যে আমার মিড লেভেল ম্যানেজমেন্টে আসলে আমার মনে হয় না স্যার শিক্ষার দরকার, এখানে আসলে দক্ষতাটা মনে হয় প্রয়োজন। হ্যাঁ, শিক্ষারও দরকার আছে। এখন আমাদের এখানে বহুত বিচ ইঞ্জিনিয়ার চাকরি করে, আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে শত শত, কারণ ওদের ছাড়া ওই মেশিনের যে টেকনিক্যাল জিনিসগুলো ওরা যত সহজে বুঝতে পারে, এটা আবার সাধারণ ইয়ে পারবে না। তো মেশিনের ক্যাটাগরি আছে, ধরেন ক্যাটাগরি অনুযায়ী ধরেন শত শত মেশিন ইউজ করি। এখন ক্যাটাগরি অনুযায়ী যেমন মহিলারা যেখানে পারে, যেমন বিশেষ করে আমাদের স্যান্ডিং গ্রাইন্ডিং, যে আমরা যে ফিনিশিং যে সাইডটা, সেখানে কিন্তু মহিলারা একদম সুন্দরভাবে, ওদেরকে সব মহিলা দিয়েও কাজ করা সম্ভব, এটা করছি আমরা। এবং আমরা নিজের থেকে আমরা মহিলাদেরকে আমরা চেষ্টা করছি প্রোভাইড করার জন্য। দুইটা জিনিস হয়ে যায়, মহিলারা ছেলেদের থেকে। আপনার কাছে আবারও ফিরবো, আমাদের বিরতির সময় হয়ে গেছে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরই।
দর্শক, বিরতির পর আরও একবার ফিরে এলাম আমাদের নিয়মিত আয়োজন বিজনেস অ্যান্ড ফিন্যান্সে। আমরা কথা বলছিলাম বাংলাদেশে ফার্নিচার শিল্পের উন্নয়ন, সম্ভাবনা এবং বাজেট ভাবনা নিয়ে। জনাব ইকরিম স্যার, আমি আপনার কাছে একটু জানতে চাই যে ফার্নিচার বিক্রির ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু একটা বড় সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, কারণ এখন অনেকেই হয়তো বা শপ টু শপ গিয়ে ফার্নিচার কিনছে না বা ওভাবে করে দেখার সুযোগ বা সময় পাচ্ছে না। সেক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু আমাদের জন্য বড় একটা স্কোপ তৈরি করে দিয়েছে। তো এই অনলাইন প্ল্যাটফর্ম আসলে অনলাইন প্ল্যাটফর্মে আবার কিছু চ্যালেঞ্জও থাকে, যে তারা ধরে দেখতে পারছে না বা গুণগত মানটা পরীক্ষা করছে না। তো এই চ্যালেঞ্জটা কি ফার্নিচার বিক্রির ক্ষেত্রে কোনো অন্তরায় সৃষ্টি করছে কিনা, বা অনলাইনে আসলে কতটুকু সম্ভাবনা আপনি দেখছেন বলে মনে করেন? আসলে ফার্নিচারের ক্ষেত্রে অনলাইনটা আসলে খুব একটা মানে ভালো কিছু হবে ভবিষ্যতে, বা আর অনেক বড় একটা মার্কেট আমরা করতে পারবো আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় না। কারণ ফার্নিচারটা অ্যাকচুয়ালি এটা হলো গৃহিণীদের একটা পছন্দের জিনিস। তো গৃহিণীরা অনলাইনে আমরা ছবি দেখে, সত্যি কথা, একটা ফার্নিচারের ছবি দেখে তার গুণগত মান বা তার ডিজাইনটা টোটাল কিন্তু আসলে বোঝা খুব কষ্ট হয়ে যায়। যার জন্য ফিজিক্যালি এসে, ধরেন একটা জিনিস আমাদের শোরুমে, একটা শোরুমের স্পেস হলো 10,000 স্কোয়ার ফিট, 12,000 স্কোয়ার ফিট বা 20,000 স্কোয়ার ফিট, এখানে হাজার রকমের ফার্নিচার ডিসপ্লে করা থাকে। কাস্টমার যখন আসে তখন সেগুলো থেকে তারা পছন্দ করে, হয়তো একটা জায়গায় একই জিনিস 10 রকম আছে, সোফা আছে 50 ডিজাইনের, তার পছন্দসই যে কোনো জিনিস তারা কিনতে পারে। অনলাইনে এখন আমরা অনলাইন প্ল্যাটফর্মে আমরা দৌড়াচ্ছি, বাট আমরা আসলে যেভাবে আমাদের যে আউটপুটটা যেভাবে আসার কথা, কাস্টমারের যে রেসপন্সটা যেটা যতটুকু আমরা আশা করি সেটা কিন্তু আমরা পাই না। সেই কারণে কিন্তু আমরা এখন আমাদের, যেমন আমরা বিভিন্ন সময় আমার ফেয়ারগুলি করে থাকি কাস্টমারের জন্য। যেমন এখন বর্তমানে আমাদের একটা ফেয়ার চলছে মিরপুর রোকেয়া সরণি। আপনি জানেন যে এই রোকেয়া সরণি বাংলাদেশের একটা সেরা মার্কেট ছিল এক সময়। তার মাঝখানে আমাদের এই রাস্তায় যখন আমাদের এই মেট্রো রেলের কাজ ধরে গত 5 বছর থেকে বা 6 বছর থেকে এখানে এই রাস্তা বন্ধই ছিল। এখন মেট্রো রেল চালু হওয়ার পরে এই যে কাস্টমারগুলো নষ্ট হয়ে গিয়েছে, এই কাস্টমারগুলো কিন্তু অনেকে জানে না। এদেরকে জানান দেওয়ার জন্য যে আমাদের এই জায়গাটা অনেক সুন্দর হয়ে গেছে, ওখানে কোনো যানজট নেই। এখন আমরা এখানে একটা রোড শোর মতো করছি রোকেয়া শহরে। আমরা 10 নম্বর চক্কর থেকে আগারগা পর্যন্ত যতগুলো ফার্নিচার শোরুম আছে সব শোরুমেই এখন একটা বিশেষ ছাড় আমাদের, আমরা ওখান থেকে অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা কিছু পুরস্কারের ব্যবস্থা রেখেছি। এগুলো আমরা করে যে কাস্টমাররা যেন অন্তত জানুক যে সারা বাংলাদেশের কাস্টমার কিন্তু এখানে আসে, এদেরকে জানানোর জন্য আমরা এগুলো করছি। এটা আসলে অনলাইনে ওইভাবে আমরা যদি করি আমাদের ওই ধরনের আউটপুট আমরা পাবো না বলে আমরা আসলে ফিজিক্যালি আমরা চাচ্ছি যে কাস্টমাররা আসুক, দেখুক, তার পছন্দের জিনিস তারা নিজেরা পছন্দ করে কিনে নেক, এটাই আমাদের মনে। আর অনলাইনে এটা থাকবে, অনলাইনে থাকবে যাদের অনলাইনে ধরেন কিছু কিছু জিনিস আছে, যেমন বিশেষ করে অফিস ফার্নিচারটা অনলাইনে সম্ভব। আমরা যে অফিস ফার্নিচারগুলো এগুলো অনলাইনে মনে করেন আমরা বেশিরভাগ আমাদের প্রজেক্টগুলোতে ওরা অনলাইনে এগুলো অনেক সময় করতে পারে। স্যার, যারা রাজধানীর বাইরে থাকে, প্রত্যন্ত অঞ্চলগুলোর কথা যদি আমি বলি, সেখানে হয়তো বা তারা ফার্নিচার কেনার মতো সেরকম কোনো রিসোর্স পাচ্ছে না, তো তারা অনলাইনে দেখি হয়তো বা ডিজাইনটা পছন্দ করবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আমার জায়গা থেকে যে অনলাইন প্ল্যাটফর্ম অ্যাটলিস্ট দেখে বোঝার জন্য যে হ্যাঁ এখানে আমরা এই ফার্নিচারটা পেতে পারি, একটা প্ল্যাটফর্ম তো হতেই পারে। মানে হয়তো বা গুণগত মানটা পরীক্ষা করতে পারছে না, বাট জানতে পারছে যে আমরা এখানে গেলে এই ফার্নিচারগুলো। আপনি বোধহয় এটা জানেন কিনা যে আমাদের কিন্তু এখন যেমন আমাদের যে ব্র্যান্ড আমরা যারা আছি, ব্র্যান্ডের শোরুম কিন্তু সারা বাংলাদেশে আছে। আচ্ছা, ডিস্ট্রিক্ট, জেলা, উপজেলা, বিভিন্ন জায়গায় যেমন শোরুমগুলি আছে। এখন ওরা কি করে যে ওই ব্র্যান্ড শোরুমগুলি ওনারা আগে দেখে, নন ব্র্যান্ডে যারা কিনে অ্যাকচুয়ালি প্রাইসের একটা তারতম্য তো থাকেই, তারপরে প্রাইস এবং প্রোডাক্টেরও কিছু তারতম্য থাকে। সেই ক্ষেত্রে যার সামর্থ্য অনুযায়ী যে ব্র্যান্ড থেকে কিনা সে কিনে, আবার যে নন ব্র্যান্ডের দর করে তারা এখন গ্রামেগঞ্জে কিন্তু এখন আর চৌকি নেই, চৌকির দিন শেষ হয়ে গেছে। এখন কিন্তু গ্রামেও কিন্তু একটা খাট, ভালো একটা সোফা, সব কিছু কিন্তু গ্রামে এখন সবাই ব্যবহার করার চেষ্টা করছে। তো মার্কেটটা দিন দিন লোকালও বড় হচ্ছে, আমাদের লোকাল মার্কেটটাও বড় হচ্ছে। বাট অনলাইনে যারা সম্ভব, যারা যতটুকু সম্ভব অনলাইনে যতটুকু পারে, সেটা সীমিত আকারে আমার মনে হয় মার্কেটে এখনও আমরা আছি। তো আমরা হয়তো আশা করি, আমরা চেষ্টা করছি এটাকে আরও অনেক বড় ইয়েতে নেওয়ার জন্য। তো আমি মনে করি হয়তো অনলাইনেও আমরা ভালো করতে পারবো, এটা আমাদের ভবিষ্যতে হয়তো এটা আরও ভালো হবে আশা করি আর কি। ধন্যবাদ স্যার। জনাব আব্দুল আউয়াল স্যার, আপনার কাছে একটু জানতে চাই, বর্তমানে আসবাবপত্রের গুণগত মান নিশ্চিত করার জন্য আমরা মানে আপনাদের পক্ষ থেকে, ফার্নিচার শিল্প মালিক সমিতির পক্ষ থেকে কোন কোন পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এবং সেগুলো আসলে আলটিমেটলি পরিবেশ বান্ধব হচ্ছে কিনা? আসলে গুণগত মান তো আমরা ভালো করার চেষ্টা আমরা করি এবং আমাদের কতগুলা নিয়ম আছে।
যে আমরা গুণগত মান যদি ফার্নিচার আমরা তৈরি না করতে পারি, না মানে ভোক্তাদের কাছে আমরা যদি না পৌঁছাতে পারি, তাইলে আমাদের এই ব্যবসাটা কিন্তু করবে না, লিঙ্গার করবে না। তো সেই জন্য আমরা যথেষ্ট চেষ্টা করি যে গুণগত মানটা আমরা রক্ষা করার, এবং আমরা কিন্তু একটা গ্যারান্টিও দিয়ে থাকি যে এই ফার্নিচারটা আপনি নিলে 1 বছরের একটা গ্যারান্টি আছে, বা 2 বছরের আছে, 5 বছরের আছে। এই মানে গুণগত মানটার কারণেই কিন্তু আমরা এই মানে গ্যারান্টিটা দিই আর কি। তো এইভাবে আমরা গুণগত মানটা রক্ষা করার যথেষ্ট চেষ্টা করি। আর যারা ব্র্যান্ডের ফার্নিচার আছেন, এবং আমরা কিন্তু সার্ভিসও দিই। আপনি একটা ফার্নিচার নিলেন, আপনি 5 বছর ইউজ করবেন বা 2 বছর ইউজ করবেন, আমরা কিন্তু সার্ভিসের একটা ব্যবস্থা থাকে। তো যখনই কোনো প্রবলেম হয় আমরা যে ওই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি। তো আমরা কাস্টমারকে খুশি রাখার জন্য, ভোক্তাকে খুশি রাখার জন্য যা করা দরকার আমরা সেটা করি। কিন্তু কিছু কিছু নন ব্র্যান্ডের শোরুম আছে বা দোকান আছে, ওরা ওগুলা রক্ষা করতে চায় না। তবে আমরা এই সমিতির মাধ্যমে, বাংলাদেশ ফার্নিচার অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা যথেষ্ট চেষ্টা করি। আমরা প্রায় সময় সেমিনার করি, আমাদের এই মিটিংগুলোতে এগুলো আমরা বলি যে সবাই যেন এই ইয়াটা রক্ষা করে। তো এইভাবে আমাদের চেষ্টা অব্যাহত আছে। আর বিশেষ করে আমি ওই যে মেলাটা নিয়ে আর একটু কথা বলতে চাই। আমাদের রোকেয়া সরণিতে আমরা এই মেলা সহ আমরা 4 বার মেলা শুরু করলাম আর কি। এর আগে 3টা শেষ হয়েছে, তো এইবার আমরা 4র্থবার মেলাটা আমরা করতেছি। তো এই মেলাতে আমাদের 100টা শোরুম কিন্তু অংশগ্রহণ করছে। তো একটা মার্কেটে, একটা রোডের মধ্যে 100টা শোরুম কিন্তু খুব কম কথা না, এটা অনেক বেশি একটা ইয়ে। আর বাংলাদেশের যতগুলা ব্র্যান্ডের শোরুম আছে এখানে আছে, এই মিরপুর রোকেয়া সরণিতে আছে। তাছাড়া আমাদের শোরুমগুলো আছে, যেমন আমার শোরুমের নাম হলো ওমেগা হোম সলিউশন, বাইরটা হলো নাদিয়া ব্রাদার্স, আক্তার, হাতিল, এইভাবে সব নাবানা, পার্টেক্স, মানে সবার এখানে আছে, আউটলেট আছে। তো আমরা চেষ্টা করি যে এটা করার জন্য। আর আমাদের এই যে এখন যে সুবিধাটা, আগে তো মেট্রো রেলের কারণে আমরা খুব মানে 3 বছরই আমরা খুব করছি। বর্তমানে আপনার মতিঝিল থেকে একটা লোক কাস্টমার 20 মিনিটে সেই মিরপুর নামতে পারে, উত্তরার থেকে কিন্তু সে 20 মিনিটে মিরপুর এসে নামতে পারে। এই সুযোগটা কিন্তু একটা অপূর্ব সুযোগ, এটা বাংলাদেশে আর কোথাও এই সুযোগটা নেই। আপনি যদি আমার গাড়িতে যদি আমি মিরপুর থেকে মতিঝিলে যেতে চাই, কোনো দিন 1.5 ঘন্টা লেগে যায়। আর সেইখানে আমি উত্তরার থেকে আমি মতিঝিলে পৌঁছতে পারি আধা ঘন্টা। তো এই যে একটা সুযোগ আমরা এখন পেয়েছি, এবং সারা বাংলাদেশকে আমরা জানানোর চেষ্টা করতেছি এই মিরপুর মার্কেটটা খুবই সুন্দর মার্কেট, এবং সবগুলো ব্র্যান্ডের দোকান আছে। এবং সেই 100টা শোরুম নিয়ে আমরা একটা মেলা করছি। আমরা একটা প্রত্যেক শোরুমে একটা ছাড় দিচ্ছি, এবং আমরা একটা 30টা মানে গিফট আমরা দেব। সেই মোটরসাইকেল থেকে আরম্ভ করে ফ্রিজ, এয়ার কন্ডিশন, এইভাবে 30টা দেব। আর প্রত্যেক ক্র্যাশ কার্ডে কিছু না কিছু পুরস্কার আছে, এতে যে ক্র্যাশ কার্ড ঘষলেই আপনি কিছু না কিছু পাবেন। তো সেই জন্য আমি আপনার মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি সারা বাংলাদেশের ক্রেতারা যেন আয়শা মিরপুর মার্কেটটাকে পরিদর্শন করে তার পছন্দের ফার্নিচারটা যেন এখান থেকে নিয়ে যায়। আর আমরা তাদের সেবা করার জন্য আমরা অলওয়েজ প্রস্তুত, এবং এটা একটা জানান দেওয়ার জন্য আমরা এই কিন্তু মেলাটা করছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব মাহফুজ কবির স্যার, আপনার কাছে আমি খুব ছোট্ট করে জানতে চাই, আমাদের অনুষ্ঠানের সময় একেবারেই শেষ, আমরা একটু জানতে চাই যে স্পেসিফিক আসলে কোন কোন সুবিধাগুলো আমরা সরকারের কাছ থেকে পেলে এই খাতটা খুব অল্প সময়ের মধ্যে ফ্লারিশ করবে, এবং রপ্তানিতে বাংলাদেশ 36তম স্থান থেকে 10-এর মধ্যে নেমে আসবে। এবং আরেকটু করে আর ছোট করে জানতে চাই যে বাজেটে কেন আসলে এই খাতটাকে রাখা হয় না? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমার মনে হয় কি যে এই খাতটাকে এটা অগ্রাধিকার খাত হিসেবে ধরা হয়, তাইলে সেই ক্ষেত্রে কিন্তু এই নীতি সহায়তাগুলো সেটা পাওয়াটা সহজ হয়। তো আমি মনে করি যে এই জায়গাতে আসলে অ্যাসোসিয়েশন একটু কাজ করা উচিত, যে সরকারের কাছ থেকে অন্তত একটু স্বীকৃতি আদায় করা যে এটা একটা শ্রম নিবিড় খাত, এবং এখানে অনেক টেকনিশিয়ান, এখানে নারীদের আসলে কাজের সুযোগ রয়েছে বা হচ্ছে, এবং একই সঙ্গে এটা কিন্তু একটা ইম্পোর্ট সাবস্টিটিউট সেক্টর হিসেবে কাজ করছে। যে আগে যেরকম এত আমরা ইম্পোর্ট করতাম, এখন কিন্তু অনেক কম করতে হচ্ছে, বা অনেক ক্ষেত্রে করতে হচ্ছে না। অত্যন্ত নান্দনিক ডিজাইনের
কিন্তু আমরা বিভিন্ন রকমের আসবাব এবং একবার বিশ্বের যে সবচেয়ে ভালো ভালো যে আসবাবগুলো সেগুলোর মতো করে ডিজাইনে কিন্তু আমরা তৈরি করছি। তো সুতরাং এটা একটা বিশাল একটা খাত, যেখানে এটা যে ভ্যালু চেইনের মধ্যে বিশাল একটা মূল্য সংযোজন হচ্ছে। তো এইটাকে আসলে বেশি প্রচার করা উচিত এবং সরকারের কাছ থেকে স্বীকৃতি আদায় করা উচিত। একই সঙ্গে আমি যেটা আগে বলেছি যে এখানে যেহেতু একটা বড় রকমের এক্সপোর্ট হচ্ছে, তো এখানকার যে র মেটেরিয়াল, ইন্টারমিডিয়েট গুড, ক্যাপিটাল মেশিনের প্রত্যেকটা জায়গাতেই আসলে কর শুল্ককে ছাড় দিতে হবে এবং এইখানে যতটা সম্ভব আর কি যে আরএমজির মতো করে যদি আমরা সেভাবে একটা একই রকমের যদি আমরা শুল্ক কাঠামো, কর কাঠামো তৈরি করি, তাহলে সেই ক্ষেত্রে এটা আসলে এই শিল্পের বিকাশে সহযোগী। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে এই আলোচনার মধ্য দিয়ে অনেক বিষয় জানতে পারলাম এবং আশা করছি এই বাধাগুলো পেরোলে আমরা আরও বিশ্ব দরবারে সম্ভাবনা তৈরি করতে পারবো। দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ATN বাংলার সাথেই থাকুন।